যাকে বলে ডোল বা ফ্রিবিজ ইংরেজিতে, কেউ বলেন রেউড়ি, কেউ বলেন খয়রাতি। কল্যাণ কোনটা, খয়রাতি কোনটা? এবার একটা সিনেমার ডায়লগ বলি, নাক কুচকানোর কোনো বিষয় নেই, ভালো ছবি। ভবিষ্যতের ভয় আছে, সেই বিষয়ে আপনারও পুনর্বিবেচনা করা উচিত। তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ভোট আসছে এবং শুরু হয়ে গিয়েছে প্রতিশ্রুতির পর্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই তালিকায় সবার আগে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন তিনি, এবং এই যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাস অথচ কর্মহীন যারা, তাদের জন্য এই প্রকল্প 21 থেকে 40 বছর বয়স, এবং তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের মাধ্যমে তিনি যদি উপকৃত না হন, তাহলে তিনি যদি আবেদন করেন তাহলে 1500 টাকা করে প্রতি মাসে তিনি পাবেন। আগে এই ভাতা অর্থনীতিকে রেউড়ি সংস্কৃতি বলে কটাক্ষ করত ভারতীয় জনতা পার্টি, কিন্তু আমরা দেখেছি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই ধরনের ভাতার মাধ্যমে যে ডাইরেক্ট মানি ট্রান্সফার, সেই বিষয়টি কিন্তু তাদের রাজ্যেও আমরা দেখেছি। এই ধরনের বিভিন্ন জনমুখী প্রকল্প তাদেরও রয়েছে। লাডলি বেহানার মতো প্রকল্প তো যথেষ্ট জনপ্রিয় ভারতীয় জনতা পার্টির। বামেদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বামেরা বলতো যে লক্ষ্মীর ভান্ডার আসলে ভিক্ষার টাকা, কিন্তু পরবর্তীকালে সেই অবস্থান থেকে বামেরাও সরে এসেছে। বামেরা আজকে উল্টো কথা বলছে। রাজ্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে আমরা যদি আসি তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আরো বাড়িয়ে দেব, এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়াটা অধিকার বলে মনে করে সিপিএম, এবং তিনি বাড়িয়ে দেবেন কি করে, সিপিএম যদি ক্ষমতায় আসে বা বামেরা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্টটা কি করে বাড়বে, সেটাও তিনি অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন। বাম জমানার গোড়ার দিকে বেকার ভাতা বাম জমানার গোড়ার দিকেও ছিল, সেটা পরিমাণে কম, টাকার অঙ্কে হয়তো কম, কিন্তু পরবর্তীকালে সেই তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাতা দেওয়ার যে প্রকল্প, জনমুখী প্রকল্প, সেগুলোকে তারা বিবিধভাবে আমরা দেখেছি যে তারা নিন্দা করেছে, কটাক্ষ করেছে। কেউ যাকে বলে ডোল বা ফ্রিবিজ ইংরেজিতে, কেউ বলেন রেউড়ি, কেউ বলেন খয়রাতি, কেউ বলেন সামাজিক সুরক্ষা প্রকল্প। এখন কল্যাণ কোনটা, খয়রাতি কোনটা, এই ধরনের তরজাটা দীর্ঘদিনের। আমরা সেই কারণেই প্রথমে দর্শকদের জানাবো যে কাকে বলে জনকল্যাণকর প্রকল্প আর কাকে খয়রাতি বলে। কল্যাণ হলো সরকারের সেই বিনিয়োগ যা দীর্ঘমেয়াদী। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিকাঠামো খাতে যে ধরনের বিনিয়োগ করে সরকার, এর ফলে কি হয়, অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়ে, দারিদ্র্য কমে। অন্যদিকে খয়রাতি, খয়রাতি কি, দীর্ঘমেয়াদী কোনো আর্থিক পরিকল্পনা যার মধ্যে থাকবে না, শুধুমাত্র নির্বাচনের জন্য একটা পরিকল্পনা, যাতে উন্নয়ন যতটা হবে তার থেকে অনেক বেশি তৈরি হবে ডিপেন্ডেন্সি বা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি নির্ভরতা, এবং সেই নির্ভরতা তৈরির রাস্তাটা তৈরি হয় এই ধরনের জনমুখী প্রকল্পের মাধ্যমে। জনমুখী প্রকল্প সন্দেহ নেই তাতে, কিন্তু এতে দীর্ঘমেয়াদী উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। এগুলো স্বল্প মেয়াদী হয়, জনপ্রিয় হয় খুব স্বাভাবিকভাবেই। এই ধরনের যে ডাইরেক্ট মানি ট্রান্সফার, এগুলো খুবই জনপ্রিয়। যেমন নির্দিষ্ট সীমা ছাড়া নগদ হস্তান্তর, এক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের সময় ঘোষণা করে কেউ 3000, কেউ 1500, কেউ 2000, 5000, ফলে কোনো নির্দিষ্ট সীমা নেই, কিন্তু ডাইরেক্ট মানি ট্রান্সফার হবে আপনার অ্যাকাউন্টে, এই ধরনের ঘোষণার কথা বলা হয়। বলা হয় যে মাসে প্রত্যেকে এত ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। অত ইউনিট বিদ্যুতের প্রয়োজনই নেই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সীমার বাইরে বিনামূল্যে বিদ্যুৎ। কেউ যেমন জয়ললিতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যেমন এক্ষেত্রে একের পর এক অভিনব স্কিম ঘোষণা করেছিলেন, কখনো ল্যাপটপ, কখনো সোনার চেন, এগুলো দেওয়ার ঘোষণা করেছিলেন, দিয়েওছিলেন। ল্যাপটপ, ওয়াশিং মেশিন, এই ধরনের জিনিসপত্র ভোটের আগে দেওয়ার যথেষ্ট চল রয়েছে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে। ফলে এই হলো কল্যাণ আর খয়রাতির জায়গা। এবার এই যে খয়রাতি, খয়রাতির ভয়ও রয়েছে, ভরসাও রয়েছে। ভরসার দিক কোনগুলো, ভয়ের দিক কোনগুলো, একে একে জানাবো আমি দর্শকদের।
যদি ভরসার দিকটা দেখি, যদি নিরাপত্তার দিকটা দেখি, উচ্চ আয়ের বৈষম্যের দেশে আমাদের দেশটা তো এখন এক শ্রেণীর হাতে দেশের 10% সম্পদ রয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়। এবার পিছিয়ে থাকা যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জন্য সরাসরি যদি কোনো মানি ট্রান্সফার করা হয় বা বিনামূল্যের কোনো সামগ্রী দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এক ধরনের সুরক্ষা বা সিকিউরড ফিল করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষয়রাতির ভরসার জায়গা থেকে। যদি আমরা দেখি অর্থনৈতিক জায়গা কোনটা, অর্থনৈতিক জায়গা হচ্ছে কি এই কোভিড পর্যায়েও আমরা দেখেছি মহামারী যদি হয় বা যদি ধরুন ফসল নষ্ট হয়ে যায় কোনো একটি কৃষক একটি এলাকায়, তাহলে সেই সমস্ত কৃষক পরিবারের জন্য যদি সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট যদি তাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয়, তাহলে কিন্তু তারা যখন ফসল নষ্ট হয়ে যাওয়ার পর কি খাবেন ভেবে চরম সমস্যায় রয়েছে, সেই সমস্যাটাকে মোকাবিলা করার জন্য এই অ্যামাউন্টটা কিন্তু প্রচন্ড কাজে আসে, কোনো সন্দেহ নেই। মহামারীর সময় এই যে টাকাটা পৌঁছে গিয়েছিল মা বোনেদের অ্যাকাউন্টে, সেই টাকাটা কিন্তু আমরা দেখেছিলাম যে কোভিড পরবর্তী সময় যখন কোথাও কোনো কাজকর্ম কিচ্ছু নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেই টাকাটা দিয়েই কিন্তু তারা তাদের যে রুজি রোজগার বা রোজগার খাওয়া দাওয়া এটা চালিয়েছেন এবং তার ফলে কিন্তু অর্থনীতিও ঘুরতে সাহায্য করেছে। যেটা সংবিধান বলছে যে সরকারকে বৈষম্য কমাতে হবে, বৈষম্য কমাতে গেলে যখন দুটো মানে ইন্ডিয়া আর ভারতের গ্যাপটা যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন যদি সরকার কিছু মানুষের পকেটে সরাসরি টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই বৈষম্যটা কমে। এটা সংবিধানই বলছে বৈষম্যটা কমাতে হবে। এবং সরাসরি টাকা যদি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, তাহলে কি হয়, মানুষ নিজের মতো করে সেই টাকাটা খরচ করতে পারে, তার উপর তার একটা নিজস্ব নিয়ন্ত্রণ থাকে। এগুলো গেল ভরসার দিক। ভয়ের কারণগুলো কি? ক্ষয়রাতির পেছনে যদি অতিরিক্ত ব্যয় হয়, তাহলে সেটা আর্থিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। এর ফলে সরকার রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্রের মতো যেগুলো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধনী খাতে ব্যয়, সেগুলো কমিয়ে ফেলতে বাধ্য হয়, কারণ তার মূল টাকাটা তো চলে যাচ্ছে এই জনমুখী প্রকল্পে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, কারণ সে তো প্রতিশ্রুতি দিয়েছে। ফলে সেই দিকের টাকাটা চলে যাওয়ায় মূলধনী খাতে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যথেষ্ট কমে যায়। এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি কমে যায় গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে সেটা দীর্ঘমেয়াদী উন্নয়নের যে আসল ইঞ্জিন সেটাকেই ব্যাহত করে, সেটাই চলে না। ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন কার্যত স্তব্ধ হয়ে যায়। এরপর সরকারি অপব্যয়, বিনামূল্যে বিদ্যুৎ বা জল দেওয়ার প্রকল্পে ব্যয় করা হয়। এই বিভিন্ন রাজনৈতিক দল বলে দেয় যে বিনামূল্যে আমরা বিদ্যুৎ দেব, বিনামূল্যে জল দেব, এই সমস্ত প্রকল্পে তারা ব্যয় করে। কিন্তু সেই অর্থ যদি হাসপাতালে ব্যয় করা হতো, রাস্তাঘাটে ব্যয় করা হতো, উন্নত মানের বিদ্যুতের গ্রিড তৈরি করার জন্য ব্যবহার করা হতো, তাহলে কিন্তু সার্বিক উন্নতি হতো। কিন্তু সেই উন্নতিটা আটকে যায় এই মানে বিদ্যুৎ জলের জায়গায়, এগুলো সরকারের পক্ষ থেকে রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে। আর এই যে বিপুল পরিমাণ দেওয়া হয়, এর ফলে যারা পাচ্ছেন, যারা উপভোক্তা, ক্রেতা, যাই বলুন না কেন, উপভোক্তারা কি করে, বিনামূল্যে পাচ্ছি তো, ফলে সেটার যে কতটা গুরুত্ব রয়েছে, বিদ্যুতের কতটা গুরুত্ব রয়েছে। পাম্প দিয়ে, যেহেতু পাম্প কৃষকরা পাম্প দিয়ে সেচের জন্য জল ব্যবহার করবেন, কিন্তু বিদ্যুতের বিলটা দিতে লাগবে না, ভূগর্ভস্থ জল পাম্প দিয়ে তারা তুলছেন। বিদ্যুতেরও অপচয় হচ্ছে, ভূগর্ভস্থ জলটারও অপচয় হচ্ছে, জলটাও তারা যত খুশি তুলে নিচ্ছে। এই অপচয়গুলো হতে থাকে একের পর এক এই ক্ষয়রাতির টাকা পেলে। এবার এই ক্ষয়রাতি নিয়ে তো আমরা কথা বলছি যে ক্ষয়রাতিটা ভালো মন্দ এই সমস্ত, কিন্তু আমাদের কথায় কি এসে যায়? অর্থনীতিবিদরা কি বলছেন? বেশিরভাগ অর্থনীতিবিদ বলছেন যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মৌলিক পুষ্টির জন্য যদি কোনো ভর্তুকি দেওয়া হয়, সেটাকে অর্থনীতিবিদরা বলছেন এটা সার্বিকভাবে ভালো, কারণ এগুলো মানব সম্পদ উন্নয়নে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফ্রম গভর্নমেন্ট। এই যে মূলধন বিনিয়োগ করা হচ্ছে যেটা সরকারের পক্ষ থেকে, এটা ভালো কাজে ব্যবহার করা হচ্ছে। যেমন বিনামূল্যে স্কুলে খাবার, মানে মিড ডে মিল, টিকাকরণ কর্মসূচি,
এগুলো কি হচ্ছে, ভবিষ্যতের যে অর্থনৈতিক উৎপাদনশীলতা সেটাতে কিন্তু এটা হেল্প করছে। এটাকে অর্থনীতিবিদরা বলছেন যে এটা ভালো। কিন্তু বিনামূল্যের জিনিস, বিনামূল্যে টেলিভিশন, সোনার গয়না বা ঋণ মকুব, এগুলোও কিন্তু এই ধরনের যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে, এগুলোকে খুব একটা সমর্থন করেন না অর্থনীতিবিদরা। মূলত অধিকাংশ অর্থনীতিবিদ একে সমালোচনা করেন। তাদের বক্তব্য যে এগুলো দেশের উৎপাদনশীল যে ক্ষমতাটা সেটাকে বৃদ্ধি করছে না। কোনটা কল্যাণ কোনটা ক্ষয়রাতি এটা চিহ্নিত করব কি দিয়ে? তাহলে অর্থনীতিবিদরা এখানে একটা সুনির্দিষ্ট সংজ্ঞা দিচ্ছেন। সংজ্ঞাটা কি? তারা বলছেন যে এই কল্যাণ বা ক্ষয়রাতি তাকে চিহ্নিত করার জন্য যে মাপকাঠি, সেই মাপকাঠিটা হচ্ছে ফিসকাল ডিসিপ্লিন বা অর্থনীতির শৃঙ্খলা। এটাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত বলে মনে করেন অধিকাংশ অর্থনীতিবিদ। এক্ষেত্রে তাদের বক্তব্য যে সরকার যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধনী খাতে তারা যদি ব্যয় করে, অর্থাৎ পরিকাঠামো খাতে তারা যে বরাদ্দটা রয়েছে সেই বরাদ্দটা যদি না কমিয়ে জনমুখী প্রকল্পে তারা সরকার যদি অর্থ বরাদ্দ করতে পারে তাহলে সেটা কল্যাণ। কিন্তু জনপ্রিয় প্রকল্প, জনপ্রিয় জনমুখী প্রকল্প এইটা চালাতে গিয়ে যদি সরকারকে ঋণ করতে হয় তাহলে সেটা ক্ষয়রাতি বলেই গণ্য করে অর্থনীতিবিদরা। এবার আমাদের রাজ্যের দিকে যদি আমরা তাকাই, এই এতগুলো জনমুখী প্রকল্প চালানোর খরচটাও বিপুল। বর্তমানে রাজ্যের মাথায় প্রায় 8.15 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ফলে আমাদের রাজ্যে যে উন্নয়নের পাশাপাশি ক্ষয়রাতির জন্যও রাজকোষের বোঝা বাড়ছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই কল্যাণ আর ক্ষয়রাতির বোঝার জন্য যদি আমি একটা সহজ উদাহরণ দিই, আপনি ধরুন কোডিং শিখতে চাইছেন, যে কিভাবে কোডিং হবে, বা আপনার ছেলের স্কুলে হয়তো সায়েন্সের জন্য ল্যাপটপে বেশ কিছু অনলাইন ক্লাস হবে, এই ধরনের কিছু একটা হবে, বা এআই শেখাবে আপনার ছেলেকে স্কুলে, তার জন্য একটা ল্যাপটপ বাড়িতেও তাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনি একটা ল্যাপটপ কিনলেন, এটা কিন্তু কল্যাণ হলো। এটা আপনার ছেলেকে বড় করে তুলতে, তাকে আরো শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে, এআই শিখতে আরো বেশি সহজ করে তুলবে তার কাছে এই ল্যাপটপের ইনভেস্টমেন্টটা। কিন্তু ধরুন আপনার ছাদ দিয়ে চুঁইয়ে জল পড়ছে, সারানো হয়নি কোনো কারণে, ছাদটা ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে চুঁইয়ে জল পড়ছে। আপনি সেই সময় ছাদটাকে না সারিয়ে আপনি একটা দেওয়াল জোড়া একটা ক্রেডিট কার্ড দিয়ে টিভি কিনলেন। এতে কি হলো, আপনার ছাদটা প্রথমত সারলো না, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, শুধু নয় গুরুত্বপূর্ণ নয়, ওটা প্রয়োজন ছিল, ওটা বিলাসিতা ছিল না, ওটা প্রয়োজন ছিল। এই প্রয়োজনটা আপনি প্রথমত মেটালেন না। দ্বিতীয়ত এই টিভিটা যে ক্রেডিট কার্ডে কিনলেন তার জন্য ওই ক্রেডিট কার্ডের যে বিলটা আসবে তার একটা সুদ আছে, সেই সুদটাও আপনাকে, আপনি তো ওটা হয়তো কয়েক মাসের ইনস্টলমেন্টে কিনেছেন, সেই ইনস্টলমেন্টের সুদটাও আপনাকে গুনতে হচ্ছে। ফলে ক্রেডিট কার্ডের ইনস্টলমেন্টের সুদটাও গুনতে হচ্ছে, কিনে ফেললেন টিভি, কিন্তু ছাদটা এখনো সারানো হলো না। ফলে এইটা টিভিটা হয়তো দেওয়াল জোড়া টিভি দেখতে আপনার ভালো লাগছে, টিভিটা হয়তো আপনাকে একটা বিনোদন দিচ্ছে, কিন্তু ইন দ্য লং রান আপনার যে সাংসারিক বাজেট সেই বাজেটে কিন্তু এই টিভিটা আদতে কাজের কাজ কিছু করলো না, কারণ তার জন্য আপনাকে একটা মাসিক ইনস্টলমেন্টে ঋণের সুদ গুনতে হচ্ছে, আপনার ছাদ দিয়ে জলটাও পড়ে যাচ্ছে। এবার এর সঙ্গে সঙ্গে শুধু এখানেই থেমে থাকছে না, ভবিষ্যতের ভয় আছে। এই ভবিষ্যতের ভয়টা কি? ক্ষয়রাতি ভবিষ্যতের ভয়টা বাড়িয়ে দেয়। কারণ কোনো ক্ষয়রাতি হলে কি হয়, এই মুহূর্তে রাজ্যে বা দেশে ধরুন শিল্পের অবস্থাটা তো খুব একটা ভালো নয়, ফলে কোনো কারখানা পণ্য উৎপাদন করছে না। কিন্তু সরকার যদি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেয়, তাহলে আপনার আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে, আমরা সেই টাকাটা নিয়ে বাজারে যাচ্ছি। কিন্তু বাজারে আগেও 100টা সাবান ছিল, আজকেও 100টা সাবান, কারণ সাবানের কারখানা তো তৈরি হয়নি। ফলে সাবানের যে বিক্রেতা তিনি বলবেন, দেখবেন যে আমাদের হাতে তো টাকা রয়েছে, আগে আমরা 10 টাকা দিয়ে যে সাবানটা কিনতাম সে হঠাৎ করে সেই সাবানটার দামটা 12 টাকা করে দেবে, ফলে আমাকে এবার 12 টাকা দিয়ে কিনতে হবে। ফলে একটা প্রাইস হাইক হলো।
দ্বিতীয়ত কি হলো, এর ফলে এই যে যে দামটা বাড়তে শুরু করলো, এর ফলে বিনামূল্যের যে অর্থ, যাদের সাহায্য করার জন্য এই টাকাটা পাঠানো হয়েছিল, তাহলে সেই টাকাটা দিয়ে আমি কিন্তু বাজারে গিয়ে আর সেই লাভটা পাচ্ছি না। আগে আমি হয়তো 10 টাকায় সাবানটা কিনতে পারতাম, কিন্তু আজকে আমার যে মুহূর্তে 12 টাকা হয়ে গেল বাজারে জিনিসপত্রের দাম, তখন কিন্তু আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকছি। খয়রাতের ফলে ক্ষতিও আছে। রাজনীতির মঞ্চ থেকে রাজনৈতিক নেতারা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে দেন। তারা বলে দেন যে ভোটে জিতে আসলে আমরা এত টাকা বোনেদের দেব, এত টাকা মায়েদের দেব, এত টাকা বেকার যুবক ভাইদের দেব। ফলে কোষাগারের ওপর চাপ বাড়তে থাকে, অথচ অর্থ না থাকায় ঋণ করতে হয়। একসময় ঋণের চাপে নতুন উপভোক্তা তৈরি হলেও কোষাগারের চাপে সেটা দেওয়া সম্ভব হয় না। বুক থুবড়ে পড়ে রাজনৈতিক প্রতিশ্রুতি, অনাস্থা তৈরি হয় প্রিয় দলের ওপর। এটা কি সম্ভব? হাতের সামনেই রয়েছে উদাহরণ। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, তারা লাডলি বাহেনাদের জন্য 1,500 টাকা করে দেয়, কিন্তু ভোটের আগে তারা বলেছিল 3,000 টাকা করে দেবে। কিন্তু এখনো পর্যন্ত 3,000 টাকা তারা দিতে পারেনি, 1,500 টাকাতেই থমকে আছে। তার কারণ, তাদের কাছে টাকা নেই, কোষাগারে চাপ পড়ে গেছে। নতুন করে যে নাম নথিভুক্ত করা হবে, যে আবার নতুন করে বাহেনা তৈরি হয়ে গেছে, তো বাহেনাদের জন্য তো টাকা দিতে হবে, কিন্তু নতুন করে নাম নথিভুক্ত করার পোর্টালও ওপেন করেনি রাজ্য সরকার। এখন মধ্যপ্রদেশ সরকারের ঋণের পরিমাণ 4.64 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 4,64,000 কোটি টাকা মধ্যপ্রদেশের সরকারের ঋণ। বছরে শুধুমাত্র সুদ মেটাতে বেরিয়ে যাচ্ছে 27,000 কোটি টাকা, আর মাসে 1,850 কোটি টাকা খরচ করছে। বর্তমানে 1,25,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত কয়েক মাসে প্রায় 5,70,000 নাম এই তালিকা থেকে বাদ পড়েছে, কারণ টাকা দিতে পারছে না সরকার। 2026-27 অর্থবর্ষে প্রকল্পের খরচ 22,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে। এর ফলে নতুন উপভোক্তা আর নিতে পারছে না সরকার। ফলে সব মিলিয়ে যথেষ্ট সমস্যা। মানে খয়রাতি করতে গেলে যে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটাই হচ্ছে মূল বিষয়। সরকারের নীতি নিয়ে, তার দৃষ্টিভঙ্গি নিয়ে এতক্ষণ কথা বললাম। এবার একটা সিনেমার ডায়লগ বলি। একটা সিনেমা, হিন্দি সিনেমা, নাক কুচকানোর কোনো বিষয় নেই, ভালো ছবি, রামগোপাল ভার্মা, ছবির নাম সরকার। ছবিতে বলা হয়েছিল, নজদীকি ফায়দা দেখনে সে পহলে দূর কা নুকসান সোচনা চাহিয়ে। ফলে এই যে আমরা নজদীকি ফায়দা, অর্থাৎ কাছের যে নিকট ভবিষ্যতের বা এই সময়ের বর্তমানের যে সুবিধাগুলো দেখতে যাচ্ছি, তার ফলে অর্থনীতির যে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে, সেটাও আমাদের মাথায় রাখা উচিত। এবং সেটা যদি মাথায় না রাখি, তাহলে কিন্তু আদতে এই মুহূর্তে হয়তো আমার ভালো হচ্ছে, কিন্তু রাজ্যের ভবিষ্যৎ ভালো হচ্ছে না। এটা যদি আমি বুঝি, সরকারও নিশ্চয়ই বোঝেন, কিন্তু সরকারের কাছে রাজনীতিতে টিকে থাকার জন্য এই প্রকল্পগুলো ঘোষণা করার বিষয় রয়েছে। কিন্তু আপনাকে ভাবতে হবে, আগামী দিনে প্রতিশ্রুতি যখন রাজনৈতিক দলগুলো দেবে, তারা সার্বিকভাবে অর্থনীতিকে মজবুত করার জন্য কতটা প্রতিশ্রুতি দিচ্ছে। আর যদি সেটা না পান, তাহলে কিন্তু সে বিষয়ে আপনারও পুনর্বিবেচনা করা উচিত। এতক্ষণ ধরে এত তথ্য দিলাম, আমার তথ্য দেওয়া কাজ, তথ্য দিলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আমার প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এখানে এসে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।